এই সময়টাতে বিরোধী দল কিংবা সরকারি দল আসলে কোন পথে হাঁটছে, নেতাকর্মীরা নিজেদের স্বার্থে রাজনীতিকে ব্যবহার করছেন নাকি দলকে ছাপিয়ে আসলে নিজের স্বার্থ গুরুত্ব পাচ্ছে রাজনীতিতে, কি হতে যাচ্ছে, কেন আসলে এই ধরনের বিরোধিতা দলগুলোর মাঝে, নিজেদের সাথে নিজেদের কেন এই বৈরিতা, নাকি আসলে বাংলাদেশের রাজনীতি তাদের চরিত্র হারিয়েছে, এই সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। জেডএসআরএম নিবেদিত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, বাংলাদেশের রাজনীতি কি চরিত্র হারিয়েছে, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আজকের আলোচনায়। আমার সাথে দুজন বিশেষ অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন সুভাষ সিংহ রায়, রাজনীতি বিশ্লেষক ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক, আছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক, গণসংহতি আন্দোলন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি সুভাষ সিংহ রায়, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের রাজনীতি আসলেও চরিত্র হারিয়েছে কিনা সেটি আসলে আমরা জানবার চেষ্টা করতে চাই আজকে। দলীয় হাইকমান্ডের নির্দেশনা মানছে না তৃণমূল পর্যায়ের নেতারা, এমনকি অনেক যাদেরকে আসলে আমরা হেভি ওয়েট নেতা বলছি, তারাও দেখতে পাচ্ছি যে দলীয় হাইকমান্ডের নির্দেশনা মানছে না, যখন আসলে খোদ দলের সভাপতি তিনি যে নির্দেশনা দিচ্ছেন সেটিও মানা হচ্ছে না। তার মানে আসলে কি দলের মাঝে এক ধরনের অন্তর্দলীয় কোন্দল সৃষ্টি হয়েছে নাকি এক ধরনের বৈরিতা ঢুকে গেছে? আওয়ামী লীগের নির্বাহী পরিষদের যে বৈঠক ছিল, সেই বৈঠকের সংবাদ আপনার টেলিভিশনের সূত্র ধরে আমি দেখলাম এখানে এসেই। এখানে কি মনে হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বস্তরে দলীয় হাইকমান্ডের নির্দেশ মানছেন না? যেটা নিয়ে বলবার চেষ্টা করা হচ্ছে যে জাতীয় নির্বাচনের পর যখন উপজেলা পরিষদ নির্বাচনের একটা পরিবর্তন ঘটেছে, গতবার দলীয় প্রতীকে নির্বাচন করা হয়েছিল, এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না। তো স্বাভাবিক কারণে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যে প্রভাবমুক্ত নির্বাচন, সব ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে সব প্রভাবমুক্ত নির্বাচন করবার। সেখানে যদি সংসদ সদস্যের ভাই, বোন, স্ত্রী তারা যদি নির্বাচন করেন, তাহলে স্বাভাবিক কারণে সংসদ সদস্য কিংবা মন্ত্রী এলাকার তার একটা প্রভাব বলায় রয়ে যায়। এবং তারা যদি ইচ্ছা প্রকাশ নাও করেন, এটা নানাভাবে তার নামটি ব্যবহৃত হয়। অতএব এটা লাগাম টেনে ধরার জন্যই কিন্তু নানাভাবে ব্যবহৃত হয় নাকি আসলে তারাই ব্যবহার করতে চান, নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চান নিজেদের নির্বাচনী এলাকাকে? একেবারে বিশুদ্ধ রাজনীতির কথা বলতে গেলে তাহলে তো আর এই কথা বলা যাবে না। আপনি যদি প্রকৃত অর্থ স্বীকার করেন, এই প্রভাব বলাই তো রয়ে যায়। কিন্তু আওয়ামী লীগ চেয়েছে যে এটাকে লাগাম টেনে ধরতে। এই লাগাম টেনে ধরার ক্ষেত্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, সেটাই চলছে। আর বিএনপির ক্ষেত্রে তো ভিন্নতা। বিএনপিকে কিন্তু আমরা ইতিমধ্যে এক ধরনের ব্যবস্থা গ্রহণ করতে দেখেছি, যারা আসলে দলীয় হাইকমান্ডের নির্দেশের বাইরে গিয়েছেন। আওয়ামী লীগের ব্যবস্থার জন্য আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারা কিন্তু বহিষ্কার করেছে ৭৩ জনকে। আপনি লক্ষ্য করেছেন, যত বেশি বহিষ্কার করছে তত বেশি কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মরিয়া হয়ে গিয়েছে। আপনি তাদের গণমাধ্যমের সাক্ষাৎকারগুলো, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য শুনলে তো বোঝাই যায় এই দলের কোনো নিয়ন্ত্রণ নাই এবং কোনো কালে ছিল না। উপজেলা নির্বাচনের জায়গাটি থেকে কি আসলে আওয়ামী লীগ তাদের দলের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে কিনা? জোনায়েদ সাকি, আমরা 50-এর অধিক নেতা কর্মীদের আত্মীয় স্বজনদেরকে এখনো কিন্তু ভোটের মাঠে থাকতে দেখেছি, যদিও হাইকমান্ড থেকে বারবার বলা হচ্ছে যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই ব্যবস্থার জন্য আমাদের আরো কিছুক্ষণ হয়তো অপেক্ষা করতে হবে জানতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কর্মকর্তাদের ভয় ভীতি প্রদর্শন আমরা দেখেছি। কোন নেতা কর্মীদেরকে আমরা এটিও বলতে শুনেছি তাদের নিজেদের লোককে যদি ভোট দেওয়া না হয় সেক্ষেত্রে সেই এলাকায় কোনো ধরনের উন্নয়ন কর্মকাণ্ড ঘটবে না। তার মানে আসলে কি? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহালোচক সহ যারা দেখছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আপনি প্রশ্ন করেছেন যে আমাদের রাজনীতি তার চরিত্র হারাচ্ছে কিনা। কোন চরিত্র, কি চরিত্র হারাচ্ছে সেই প্রশ্নটা পরিষ্কার করে দরকার। যদি আপনি বলেন যে আমাদের রাজনীতি তার গণতান্ত্রিক চরিত্র হারাচ্ছে কিনা, তাহলে এটা নিঃসন্দেহে বলতে হবে যে যতটুকু ছিটে ফোটা গণতান্ত্রিক চরিত্র ছিল সেটা প্রায় সম্পূর্ণ হারিয়ে যে স্বৈরাচারী জমিদারি চরিত্র নানাভাবে প্রকাশিত ছিল সেটা অনেক জোরদার হয়েছে। একটা চরিত্র নাই হয়ে যাচ্ছে, আর একটা চরিত্র একেবারেই যাকে বলে যে তার সবকিছু সমস্ত শক্তি নিয়ে গেড়ে বসছে, সেটা হচ্ছে সে একটা স্বৈরাচারী জমিদারি চরিত্র। এবং এইটা যদি আপনি লক্ষ্য করে দেখেন যে এর সাথে পুরো শাসন ব্যবস্থা তো বটেই, অর্থনৈতিক ব্যবস্থা গভীরভাবে যুক্ত, কিংবা একটার পরিপূরকও বলতে পারেন।
আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা এখন কি? আত্মীয় স্বজন ভাই বেড়াদারের অর্থনীতি। মানে ক্ষমতায় থাকো পোষ্যদের, ক্ষমতার ছায়াতলে থাকা লোকজন, হ্যাঁ, ছাতার তলে যারা আছে তারা ক্ষমতাটা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করবে। ধরেন দুটো উদাহরণ আমি যদি একটা শেষ দিই। এক, রাজনৈতিক নেতাদের তো নানান রকম খবর আছেই। ব্যবসায়ীদের মধ্যে এই যে সরকার ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী এস আলম সাহেব গ্রুপ, তার বিরুদ্ধে প্রায় $1 বিলিয়ন পাচারের অভিযোগ এসছে। তো সেইটা ঠিকঠাক মতো তদন্ত এই দেশে হয়নি। তারপরে ধরুন এই যে পুলিশের আইজিপি বেনজির আহমেদ, তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার সম্পদ সৃষ্টির একটা অভিযোগগুলো আছে। সেটা নিয়ে দুদক কাজ করছে। না, কাজ করছে তো একটা আলাদা বিষয়। কাজ তো কত কিছু এখানে হবে। আই ওয়াশের কাজ আছে, বৈধ করার কাজ আছে, ওয়াশিং মেশিনে যেভাবে আমরা বাংলাদেশে ব্যারিস্টার শাহজাহান ওমরকে ওয়াশিং মেশিনে দেখলাম, যেমন ভারতের নির্বাচনের আগে এখন আমরা ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছি। বিরোধী দলে থাকলে মামলা, বিজেপিতে যোগ দিলেই ওয়াশিং মেশিন হয়ে মানে ধূপধুরস্থ পবিত্র হয়ে যাচ্ছে। তো সেরকম ওয়াশিং মেশিন তো আমাদের এখানে আছে। মূল ব্যাপারটা হচ্ছে কি, রাজনৈতিক ক্ষমতায় থাকা লোক, ব্যবসায়ী গ্রুপ, সরকারি কর্মকর্তা, তারা ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করতে পারছে। এটা হচ্ছে উপরের অর্থনৈতিক কাঠামো। এইটা তলা পর্যন্ত আমি ইউনিয়নে কেন ছাড়বো? আপনি উপরে করছেন। আওয়ামী লীগের যিনি যারা ক্ষমতায় প্রধান ক্ষমতা থেকে শুরু করে তাদের পরিবারের সদস্যরা দেশে এমপি না, মন্ত্রী না, বিভিন্ন পার্টির অঙ্গ সংগঠনের নেতা না। তো তারা যদি সেই কাঠামোতে থাকতে পারেন, সবাই ভাববে যে আমিও তো সারা জীবন আওয়ামী লীগ করলাম, আমিও তো সারা জীবন আমি এই এলাকায় এমপি, আমার এলাকার নেতৃত্ব দিয়েছি, তো আমার ছেলে মেয়েও এখানেই গদিনসীন হবে। পরিবারতন্ত্র আসলে চালিয়ে যাচ্ছে। তো সেটা চাওয়ার ক্ষেত্রে অথবা তার নিজের কর্তৃত্ব রাখার ক্ষেত্রে এটা গভীরভাবে সম্পর্কিত। কারণ কর্তৃত্ব ছেড়ে দেওয়া মানে ধন সম্পদে ভাগবাটোয়ারা আসা। সেই ভাগবাটোয়ারা তো সম্পত্তি ভাগবাটোয়ারার মতো। আপনি আপনার পরিবারের সম্পত্তি কি ভাগবাটোয়ারা অন্যদেরকে দিবেন? কতটা দিবেন? সেই ভাগবাটোয়ারার প্রশ্ন যেহেতু যুক্ত হয়ে গেছে, কেননা ক্ষমতা ইকুয়াল টু ধন সম্পদ আহরণ, এই যে আপনি কাঠামোটা দাঁড় করিয়েছেন, সেটাই এই গণতান্ত্রিক চরিত্রটাকে মানে প্রায় নাই করে দিয়ে এখন একটা স্বৈরাচারী জমিদারি চরিত্র এবং পারিবারিক চরিত্র নিয়ে এসছে। এখন ধরেন নানান রকম নাটক পর্ব চলবে। সেই নাটক পর্বের মধ্যে কখনো বলা হবে বহিষ্কার হলো, তারপরে এই হলো সেই হলো, এগুলো মানুষকে ধুলে দেওয়ার অনেক রকম ব্যবস্থা আমাদের শাসকরা অর্জন করেছে। পুরো ক্ষমতায় নিয়ন্ত্রণে টিকিয়ে রাখবার জন্য এই সুযোগটি বা কেন বিরোধী দলগুলো করে দিচ্ছে? কেন তারা নিজেরা আসলে মাঠে নেমে, কেন তাদেরকে একটি শক্ত প্রতিপক্ষ আছে সেই ব্যবস্থা কেন করে দিচ্ছে না? ও শক্ত প্রতিপক্ষ থাকলে কি হয় সেটা 18 সালে আমরা দেখেছি। মানে নামার পরে আপনি গ্রেফতার হবেন, মামলা দিবে, ভোট কেন্দ্রে কাউকে যেতে দিবে না। এখন বলবে আয় 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 ভোট দে। আর বিরোধী দল থাকলে বলবে ভোট দেওয়া যাবে না, ভোট দিতে আপনারা সেখানে নেই, আমরা নিজেরাই ভোট দিয়ে দিচ্ছি, কষ্ট করে দরকারটা কি? ভোট কেন্দ্রে গিয়ে সিল ছাপ্পড় মেরে ব্যালট বাক্স ভরে এত % ভোট হয়েছে। 24 নির্বাচনে তো এমন কোনো ঘটনা ঘটেনি, তারপরে এই আরে কি বলেন, 24 সব জায়গায় তো ব্যালটে সিল মারার উৎসব। মানে 90 ভাগের বেশি লোক ভোট দিতে যায় না, ওটাকে 41% দেখালে সিল মারতে হবে না? তাও তো ওটা লাভ দিয়ে 28% পর্যন্ত সিল মেরে উঠিয়েছিল, তারপর 1 লাভে 41%। এখন এইসব আলোচনা আপনি প্রতিদিন তুলবেন, আমরা প্রতিদিন করব। কিন্তু ব্যাপারটা এই যে মানুষ হয়তো ভুলে যেতে না যায়, কারণ মানুষকে ভুলিয়ে দেওয়ার ভালো মানে দক্ষতা অর্জন করেছে বর্তমান সরকার। কিন্তু এটা মনে যায় রাজনীতি একটা সূত্র বলি, রাজনীতি যখন আপনি সামগ্রিকভাবে ধ্বংস করতে চাইবেন, মানে বিরোধীদেরকে কোণঠাসা করে পলিটিক্সের সমস্ত নিয়ম কানুন ধ্বংস করে সবাইকে খেলার মাঠ থেকে বের করে আমরাই একলাই খেলবো, তখন একলা খেলা দলের নানান সংকট দেখা দেবে। তার নানান রকম সিমটম আমরা দেখছি কেবল। এইসব সিমটম চলতে থাকবে। তবে আমি আবারও বলি, হ্যাঁ শুরু হয়েছে তো বটে। আমি বলি বাংলাদেশে বিরোধী দল 31 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে সুনির্দিষ্টভাবে ক্ষমতা কাঠামো, দুর্নীতি দমন, দেশের মানুষের অধিকার, এই সমস্ত বিষয়ে 31টি দফা হাজির করে অর্থ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থার রূপান্তর, এগুলো করে বিরোধী দল একটা রক্ষণীয় আন্দোলন করছে। এটাই বাংলাদেশের মানুষের একমাত্র ভরসার জায়গা। দুর্নীতিকে ওয়াশিং মেশিনে দিয়ে আসলে এক ধরনের সেই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ, সেই সাথে বিরোধী দলকে একেবারেই ধামাচাপা দিয়ে একেবারে দূরে সরিয়ে দিয়ে নিজেদের জন্য এক ধরনের বাজে পরিবেশ তৈরি করলো কিনা? জুনায়েদ সাকি যখন কথা বলে মন দিয়ে আমি শুনি, কারণ শক্ত শক্ত কথা শোনা যায়, অনেক তৎসম শব্দের ব্যবহার দেখি। রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, বন্দোবস্ত এবং এই বন্দোবস্ত, ঠিকই বলেছেন, এটা তো দেখে আসছি বহুদিন যাবৎ। এবং বাংলাদেশে যারা বামপন্থী রাজনীতির কথা বলছেন, তারা গত 53 বছরের ইতিহাসে
মানুষের জন্য কখনোই কিছু করতে পারেননি। আমি আগেও বলেছি আপনার টেবিলে, একবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমরেড মনি সিংকে বলেছিলেন যে দাদা, আমি তো সমাজতন্ত্রে বিশ্বাস করি, আমি কমিউনিস্ট না, কিন্তু আপনাদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে যে আপনারা মানুষ দেখেন আকাশ থেকে, আমি মানুষ দেখি মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষের সাথে থেকে। যারা এই কথাগুলো বলেন তারা কিন্তু এই সমাজে, এই রাষ্ট্রে সামান্যতম কোনো ভূমিকা রাখতে পারেননি। তিনি কি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভিতরে দ্বন্দ্বের জায়গাটি দেখতে পান না? দ্বন্দ্ব হতে হতে আভ্যন্তরীণ দ্বন্দ্বে আপনি দেখেছেন মিখাইল গর্বাচভ যখন তিনি গ্লাসনোস্ত পেস্ত্রাইকা ঘোষণা করলেন, সাথে সাথেই সোভিয়েত ইউনিয়নের ভাঙনের আগেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পল্টনের অফিসের মাঝখান দিয়ে দেওয়াল উঠে গেল। আমরা দেখেছি অনেক, বাসদ ভাঙতে ভাঙতে কোথায় গিয়েছে, জাসদ ভাঙতে ভাঙতে কোথায় গিয়েছে। আপনি এত নীতি কথা বলেন, তারা নিজেদের জীবনে নীতি পালন করেছেন কখনো? কখনো কি করেছেন? আপনার আওয়ামী লীগের 100 সদস্য নির্বাহী সংসদে, যেটা কেন্দ্রীয় কমিটিতে, কতজন নারী সদস্য আছে, কতজন ধর্মীয় সংখ্যালঘু সদস্য আছেন, কিন্তু তারা কিন্তু এ ব্যাপারে খুব সোচ্চার। অথচ নিজেদের ঘরের ব্যাপারে কিন্তু তারা কিন্তু সোচ্চার না, তারা এই কাজগুলো করেন না। জমিদারি প্রথা আপনি দেখেন না, বাংলাদেশের বাম সংগঠনগুলোর বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে একই নেতৃত্ব অবস্থান করছেন, কোনো পরিবর্তন নেই তো। আর আওয়ামী লীগের 8 বারের সংসদ সদস্য হয়েছে, আওয়ামী লীগ স্বৈরাচারী চরিত্রে, তা তো বলবেই, কথা বলবেন। এই আওয়ামী লীগের এই চরিত্র ছিল বলেই, জনমানুষের চরিত্র ছিল বলে, এবং জন্মসূত্রে পাওয়া তার সংগ্রামী চেতনা ছিল বলে, মানুষের কাছে অনুভূতি ছিল বলে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছে। এবং বাংলাদেশ আছে কোথায় গিয়েছে, তারা যদি ঢাকায় বসে এই পল্টনে কিংবা প্রেস ক্লাবের সামনে গুটি কতক মানুষের সামনে যদি চিৎকার করে সব বোঝাতে চান, আর গণমাধ্যমে একটু সংবাদ আসলেই তারা যদি মনে করেন যে তারা কেল্লা ফাতে হয়ে গেছেন, তাহলে কিছু বলবো। প্রশ্নটা একটু করতে চাই, জোনায়েসাকে গুটি কতক মানুষের সাথে আসলে মিলে যদি নিজেদেরকে বড় শক্তিশালী বিরোধী দল ভাবা যায়, কোন দল যদি ভাবে, তারা আদৌ মানুষের জন্য কি কিছু করতে পারে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এটাকে বলা হচ্ছে যে নিজের মতো নিজের কোর্টে নিয়ে আসার চেষ্টা করা। আমি আওয়ামী লীগের পলিটিক্যাল ক্যারেক্টারটা দেশের আর্থসামাজিক ব্যবস্থা এবং বিশেষত রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতার যে চেহারাটা দাঁড়িয়েছে তার সাথে সম্পর্কিত করে যে পরিবর্তনগুলো হচ্ছে সেটার কথা বললাম। উনি একবার বিএনপিতে গেলেন, তারপর কমিউনিস্ট পার্টিতে গেলেন, বাসদে গেলেন, জাসদে গেলেন, যার সাথে আমার বক্তব্যের কোনো সম্পর্ক নাই। আমি এই দলগুলোর কোনো প্রতিনিধিত্ব করি না, আমি দলগুলোর প্রতিনিধিত্ব করি না। আমি এটাকে জানিয়ে রাখতে চাই, দর্শকরা পাছে ভুল ভাবেন আমি বোধহয় এতগুলো দল করি। আমি বিএনপি, সিপিবি, বাসদ, জাসদ কোনোটাই করি না। আমি গণসংহতি আন্দোলন করি এবং আমরা এমন একটা প্রজন্মের প্রতিনিধিত্ব, আমরা যখন এমন একটা প্রজন্মের প্রতিনিধিত্ব করি যেখানে আমরা বাংলাদেশের জনগণের যে রাজনৈতিক মানে তার যে স্বার্থ সেটাকে সামনে নিয়ে, যেহেতু বিদ্যমান ব্যবস্থায় যারা প্রতিনিধিত্ব করছে তারা জনগণের স্বার্থ দেখছে না, আমরা জনগণের স্বার্থগুলোকে সুনির্দিষ্ট করে শেষ করি। বাক্য শেষ করতে আসছি সেই জায়গাটাতে আমরা রাজনীতিতে যোগ দিয়েছি, দল গড়ে তোলার সাথে কাজ করছি এবং নিজেদের পায়ে দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করছি। আমরা দেখলাম যে দেশের রাজনৈতিক নিয়মটাই ভেঙে ফেলা হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতাটা জোর জবরদস্তি করে দখল করে আছে। এখন এটাকে আবার গণতান্ত্রিক নিয়মে ফেরত আনতে হলে সবাই মিলে লড়াইটা করতে হবে, একা তো পারা যাবে না। কারণ আওয়ামী লীগ তো মোটামুটি রাষ্ট্রশক্তিটা পুরো পকেটে ঢুকিয়েছে। তো রাষ্ট্রশক্তি, পুলিশ, আদালত, প্রশাসন, এমনকি বিজেপি, মানে যখন পারলে সেনাবাহিনী, কোনো কিছুই মানে এগুলো না নামিয়ে তারা জনগণকে তো মোকাবেলা করতে পারে না। জনগণকে মোকাবেলা করার কোনো সাহস তাদের নাই। ফলে এমনকি জনগণের ভোট মোকাবেলা করার সাহস নাই। বলে যে ভোট হলে নাকি হেরে যাবে, তারপরে নাকি লক্ষ লক্ষ মানুষকে বিদায় নিতে হবে। দেখেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হচ্ছে আওয়ামী লীগের প্রধান মুখপাত্র, মানে আফটার দি প্রেসিডেন্ট। তো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন হেরে গেলে তাদের লক্ষ মানুষ নাকি মারা পড়বে, দেশ ছেড়ে পালাতে হবে, চারটি বাট্টি গুটিয়ে সব করে চলে যেতে হবে। এগুলো সব সাধারণ সম্পাদকের বক্তব্য। আমি নিজে আওয়ামী লীগ সম্পর্কে কোনো বক্তৃতা দেই না, ওনাদের কোর্ট করি। বিরোধীদের নিয়ে ভীত, হ্যাঁ, আওয়ামী লীগ নিজেরাও বিরোধী দল নেই, আওয়ামী লীগ তার সবসময় ভীত আছে বলে তো একটা ভীতগ্রস্ত সন্ত্রস্ত একটা পার্টি ক্ষমতায় আছে বলেই তারা জনগণের উপর একটা ভয়ের রাজত্ব চাপিয়ে দিয়েছে। এবং যে কারণে আজকে দেখেন আমাদের মতো ছোট পার্টিগুলো জনগণকে জয় করে যেখানে একটা রাজনৈতিক প্রক্রিয়া আমরা ঢুকতে যাচ্ছি, নিবন্ধন আটকে দিচ্ছে, রাজনৈতিক সংগ্রামে নামলে পুলিশ দিয়ে পিটিয়ে কোমর ভেঙে দিচ্ছে, এগুলোই হচ্ছে কিন্তু প্রতিদিনকার তাদের কর্মকাণ্ড করা হচ্ছে। সুভাষ সিংহ রায়, দেশের রাজনৈতিক নিয়ম আপনারা ভেঙে ফেলেছেন, পুরো দেশকে পকেটে ঢুকিয়ে আসলে নিজেদের স্বার্থে কাজ করছেন কিনা উত্তর নিব। আমাকে একটা বিরতি নিতে হবে।
দেশের রাজনীতি নির্মাণ করেছে কে? কোন দল করেছে? আওয়ামী লীগ করেছে না আওয়ামী লীগটা করেছে? বিপ্লবী বামপন্থীদের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করতে আমার সময় দেন, কারণ আমি তো এই জুনায়েদ সাকির মতন অত বিপ্লবী মানুষ না। তার কথার যে ফুলঝড়ি, এটা তো আমরা দেখে এসেছি বহু আগের থেকে, এবং তার পূর্বসূরীরা কিন্তু এই ধরনের কথাই বলেছেন। কারণ জনগণ তাদের সাথে কখনোই থাকেননি। আমার ঠাকুরমা যখন বেঁচে ছিলেন, তিনি খুব উচ্চ শিক্ষিত একজন মহিলা ছিলেন। মানে ক্যালকাটা ইউনিভার্সিটি মেডিকেল কলেজ থেকে তিনি MBBS পাশ করেছিলেন। তা তিনি প্রায় যখন তার বয়স অনেক হয়ে গেছে, তিনি আমাদের অনেক কিছু শোনাতেন, উপদেশ দিতেন। আর একবার প্রায় বলতেন যে মুখিতং মারিতং জগতং, মানে খুব মজা করে বলতেন। তা আমি তো বাংলাদেশের বিপ্লবীদের কথাবার্তা তো শুনি, কাছ থেকে শুনি, এরকম পাশাপাশি বসে শুনি, দেখছি তো মুখিতং মারিতং জগতং। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে কোনো কালেই কোনো ভূমিকা রাখতে পারেননি। আমি তো বলি, খুব স্পষ্ট করে বলি। কিন্তু তারা তো বলতে চাইছে তারা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এক ধরনের আন্দোলন করছেন এবং জনগণ যাতে বেছে নিতে পারে রাজনৈতিক দলকে। তার মানে যখন আওয়ামী লীগ ছিল না রাষ্ট্র ক্ষমতায় প্রায় 30 বছরের সময় গেলে, তখন বাংলাদেশে গণতন্ত্র ছিল? আমি দেখেছি তো ওদেরকে বিপ্লবী ইতিহাস পরিচিত, আমরা দেখেছি তো, আমরা ছাত্র জীবনেও দেখেছি বাংলাদেশে কি শাসনামল ছিল। এই বিএনপি শাসনামল, জামাত বিএনপির শাসনামল, তখন কিন্তু বিপ্লবীদের আমরা খুঁজে পাইনি। কি হয়েছে না, কি না করেছে তারা? মানুষ রাস্তায় নেমেছে বিদ্যুতের দাবিতে, গুলি করে হত্যা করেছে। একই অভিযোগ কিন্তু জুনায়েদ সাকিও করেছেন। বিরোধী দলগুলো যখন আন্দোলন করতে মাঠে নামছে, তখন আসলে আওয়ামী লীগ তাদের উপর নির্যাতন অত্যাচার করছে। বিরোধী দল না বিরোধী মহল। তিনি যে জামাত বিএনপি যৌথ পরিবারের সদস্য, তিনি তাদের সাথে সুর মিলিয়ে যে কথাগুলো বলেন, অন্য ঢঙে অন্য বাক বিস্তারের কথা বলেন, একটা বিপ্লব বিপ্লব ভাব আছে। মানুষ কই? যাদের সাথে মানুষ নাই, তাদের দিয়ে আপনি কি সমাজে পরিবর্তন করবেন? কবে করেছেন? সাথে যদি আসলে জনগণ না থাকে, সমাজের কোনো পরিবর্তন কি সম্ভব? কিংবা সাথে যদি আমি আরেকটু প্রশ্ন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনি একটা ছবি দেখবেন, আপনি দেখেন যাদের গণতন্ত্রের ফেরি করে বেড়ায় সারা পৃথিবীতে, তাদের ছবি দেখবেন। তাদের ছবি দেখলে তো দেখেছেন নিশ্চয়ই, এই দেখুন গণতন্ত্রের ছবি। এরাই পৃথিবীতে সব জায়গায় গণতন্ত্র সবক দিয়ে বেড়াচ্ছে, এবং তাদের সাথে কিন্তু জোট বেঁধেছে। কি হয়েছে? এবং বাংলাদেশের আজকে 64 জেলার মধ্যে 64 জেলার মধ্যে আপনি আজকে প্রায় 37 থেকে 38টি জেলায় কোনো ভূমিহীন নাই। ভেবেছেন কখনো? আজকে বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত যান না। খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে তাতে তারা লজ্জা বোধ করছেন। এরপরে আসলে বিরোধী দলগুলো কেন বাংলাদেশের কোনো উন্নয়ন দেখতে পাচ্ছে না? কেন মনে করছে আওয়ামী লীগের বিষয়টা এখন দাঁড়িয়েছে কি জানেন? দেশের মানুষের কাছ থেকে কোনো সার্টিফিকেট তাদের নাই। এই জন্য আমেরিকার কোনো থিঙ্ক ট্যাঙ্ক নির্বাচন নিয়ে কি বললো, পাকিস্তান যার নাম নিলে ওনাদের অজু করতে হয়, তার প্রধানমন্ত্রী সার্টিফিকেট দিয়েছে। এইসব সার্টিফিকেট পাবলিক এখন খাওয়াতে হচ্ছে। সেটা তো নিশ্চয়ই বাংলাদেশের একটি গর্বের বিষয়। তারা যখন ভাবে যে বাংলাদেশের উন্নয়নে তাদের লজ্জা হচ্ছে। বাংলাদেশের জন্য গর্বের বিষয় হলে তো বাংলাদেশের জনগণ প্রথম স্বীকৃতি দিবে। আপনি কি জনগণের প্রতিনিধি? বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব আর আওয়ামী লীগ যে করে না, এটা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছে। ক্ষমতায় না থাকলে তাদেরকে পালিয়ে যেতে হবে। এই জন্য তারা ভোটটা দিতে পারে। ডেটটা বলেন না, ডেটটা বলেন। আচ্ছা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এই নির্বাচনের আগেও বহুবার বলেছেন। কোন প্রসঙ্গে বলেছেন? নির্বাচনের আগে বলেছেন। কোন প্রসঙ্গে বলেছেন? বহুবার এটা উচ্চারণ। কোন প্রসঙ্গে বলেছেন বলেন তো আপনি? এখন তো এটাকে বলে কুতর্ক আর কি। অর্থাৎ আপনি এই যে একটা কথা যেটা বলেছে সেটাকে নিয়ে পাবলিককে কি বলে একটা কনফিউজ করে দিলেন, ভয় পাওয়া দিলেন মানুষ। কি ভয় পাওয়া দিলেন? আচ্ছা, ভুল বলছেন আপনি তো বিএনপি আওয়ামী লীগ আপনি জামাতে না থাকলে তারা যে তাদেরকে পালিয়ে যেতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনকে যে মোকাবেলা করতে পারে না, নির্বাচনকে মোকাবেলা করতে পারে না। নির্বাচনকে মোকাবেলা করতে না পারার একটা বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে যে দলীয় সরকারের সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগই বলেছে 53 বছর আওয়ামী লীগ দলীয় সরকারের সুষ্ঠু নির্বাচন সম্ভব না, তাহলে একটি নির্দলীয় দলের নিরপেক্ষ একটা মানে একটা সরকারের অধীনে নির্বাচনটা করলেই তো এখানে পরিষ্কার ব্যাপারটা সামনে আসে। সেই জায়গাটা করতে তারা সাহস করতে যে পারে না,
এইটাই হচ্ছে প্রধান লক্ষণ যে জনগণ আর তাদের সাথে নাই, এটা তারা খুব ভালো করে জানে। তারা বারবার বলছে বিরোধীদের সাথে জনগণ নেই, তাদের কোনো আন্দোলনে জনগণের সাড়া নেই, বারবার বলবেই সরকারের কাজ হচ্ছে বারবার এই যে কথা বলতে সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মিথ্যের রাজত্ব, মিথ্যের বন্দোবস্তটা তৈরি করে। আমরা যেটা চাইছি একটা গণতান্ত্রিক বন্দোবস্ত, মিথ্যার বন্দোবস্ত না। আজকে মিথ্যার বন্দোবস্ত প্রতিষ্ঠা করা হয়েছে, বারবার মিথ্যা কথা বলা এবং সেইটা বলে আপনাকে মিথ্যা কারা বলে জনগণ তা জানে, তাদের কথা মানুষ শোনে না। জনগণ, আওয়ামী লীগকে জনগণ কথা বলা হয়, সারা জীবন আওয়ামী লীগ জনগণের জন্যই করেছেন, কি না ত্যাগ স্বীকার করেছে। আওয়ামী লীগের কত মানুষ জীবন দিয়েছে, লড়াই করেছে। আপনি বললেন 53 বছরের মধ্যে 30 বছরই আওয়ামী লীগ ক্ষমতার বাইরে, এবং 2004 সালে আওয়ামী লীগের পালিয়ে যেতে হবে কিনা সেরকম আশ্চর্য। আওয়ামী লীগ কি বাংলাদেশে নতুন এসেছে? পালিয়ে কারা থাকে দেখেছি না। আওয়ামী লীগ সময়ের আমলে বাংলাদেশে কি ঘটেছে? কৃষক রাস্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য আপনি না, আপনি বললাম তো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কেন বলবে, কেন বলেছে? আপনার তো ভাবতে হবে 2001 সালে 1 অক্টোবর নির্বাচনের পর পুরো 5টা বছর মানুষ হত্যা করেছে, মানুষকে পুড়িয়ে মেরেছে, এবং ক্ষমতায় থেকে তারা কি অত্যাচার নির্যাতন, জাতীয় নেতাদের হত্যা করেছে। যারা 2004 সালে 21 আগস্টের মতন ঘটনা ঘটায় তাদের পক্ষে যারা থাকেন এবং ইনিয়ে বিনিয়ে কথা বলেন, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলেন, তারা কি মানুষের পক্ষে রাজনীতি করতে পারবেন? আপনি 10% উত্তর প্রত্যেকে দিবেন, না একটু শেষ করতে দিবেন। 2004 আমাকে বলতে উনি কি মানে কথা বলতে দিচ্ছে না। 2004 সালে 21 গ্রেনেড হামলার আমরা বিচার চাই, তখনও চেয়েছি, এখনো চাচ্ছি। এটা যাবে। এখন আসেন 2004 সালের গ্রেনেড হামলা হয়েছে এই জন্য আমি নির্বাচন করতে দিব না, এটা কি ধরনের নির্বাচন করতে দিব না? 2004 সালের গ্রেনেড হামলা হয়েছে, আমার নেতা মেরেছে, কাজেই ক্ষমতা আমরা থাকবো, আমরা ক্ষমতা ছাড়বো। আপনি করেননি কেন? এইটাই হচ্ছে তাদের। আপনি 2008 সালের নির্বাচনে আপনি অংশগ্রহণ করছেন, তাহলে বাংলাদেশের তত্ত্বাবধায়ক ব্যবস্থার নির্বাচন হতো, সেই নির্বাচনে তারা ক্ষমতায় আসলে কিন্তু যে নির্বাচনে আপনারা অংশগ্রহণই করলেন না, সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ কি আপনাদের আছে? সেই নির্বাচনে অংশগ্রহণ করলাম না মানেটা কি? আমরা তো করেই 2008 সালের নির্বাচনে জুনায়েদ সাকিরা কয় শতাংশ ভোট পেয়েছিল? তত্ত্বাবধায়ক সরকারের 2008 সালের নির্বাচনে কত শতাংশ ভোট পেয়েছিল এই আলোচনা দিয়ে তো আপনি 2024 সালের নির্বাচনে 2008 সালে আমরা নির্বাচনে জনগণের কাছে যাননি, জনগণ আপনাকে গ্রহণ করে না। কোথায় ভাবতে হবে এগুলো। আপনার গ্রহণ করেন তারা, আপনি তো 2001 সালে আপনার সরকার হেরেছিল, আপনি 91 সালে আপনি হেরেছিলেন। আওয়ামী লীগ কত শতাংশ ভোট পেয়েছিল? আরে আওয়ামী লীগ কত ভোট পেয়েছিল? কত শতাংশ ভোট পেয়েছে সেটাই যদি ভোটের মানদণ্ড হয় তো ভোটের মানদণ্ড সেভাবে ঠিক করেন, সেই জায়গায় তো আপনি যান নাই। আপনার বাংলাদেশে যেভাবে নির্বাচন ব্যবস্থা কায়েম আছে সেই নির্বাচনে আপনি 91 সালে হেরেছেন, 2001 সালেও হেরেছেন, সরকার গঠন করতে পারেন। আপনি জিতেছেন 96 সালে, আপনি 2008 সালে জিতেছেন, ভালো কথা। আপনি নির্বাচনের প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছেন। আপনি 8 সালের নির্বাচনের ফলাফল দেখে যেহেতু মানুষ আমাদেরকে ভোট দিয়েছে অতএব চিরস্থায়ী আমরাই ক্ষমতা থাকবো, এরকমই দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ এরকম দল যে স্বৈরাচারী জমিদারি মনে করে যে এই দেশটা তাদের জমিদারি, এটা এখানে তারা ক্ষমতায় থাকবে চিরস্থায়ী বন্দোবস্ত। সেই প্রভাবটাই কি আমরা উপজেলা নির্বাচনে দেখতে পাচ্ছি? তাদের দয়ায় কিছু সিট পাবে, কল্যাণ পার্টি, ব্যারিস্টার শাহজাহান ওমর অথবা জাতীয় পার্টি, এই তো তারা রাজনীতি পরিণত করেছে। এই রাজনীতিটা আওয়ামী লীগ করতে চায় বাংলাদেশে। আমরা বলছি বিএনপি জামাতের রাজনীতি করে, জামাত ইসলামী জামাতের রাজনীতি করে, আমরা গণসংহতি রাজনীতি করি, গণতন্ত্র মঞ্চের রাজনীতি। 27 দফা দেখছেন কি লিখছেন? আমরা সেই বাংলাদেশের 53 বছরে 31 দফা হচ্ছে বাংলাদেশের জনগণের স্বার্থে সবচেয়ে। আপনি জোর দিয়ে বললে তো হবে না। এটা বাংলাদেশে আপনি যদি জোরে বলেন এর সাথে তুলনীয় ন্যূনতম কোন গণতান্ত্রিক কর্মসূচি জোটগত গণতন্ত্র মানে বোঝেন আপনি? পর্যায়ে গণতন্ত্রের মানে বোঝেন? গণতন্ত্রের মানে কি বলেন? সুভাষ দাস কাছ থেকে শিখতে হলে শিখবো আমি অবশ্যই। চাই গণতন্ত্রের মানে সামান্য বুঝে শুনে আমরা রাজনীতি গণতন্ত্রের জায়গা থেকে। আর আওয়ামী লীগ জমিদারি তন্ত্র বোঝে বলেই ক্ষমতা কাঠামোটাই পুরো জমিদারি বানিয়েছে। সমস্ত ক্ষমতা ব্যক্তির হাতে, যিনি প্রধানমন্ত্রী হবেন তার হাতে সমস্ত ক্ষমতা, তার হাতে সমস্ত রাষ্ট্রযন্ত্র সব পকেটে ঢুকবে, এবং তিনি কেবল রাষ্ট্র ক্ষমতা দেখবেন তা না, ওই একেবারে যাকে বলে ইউনিয়ন পরিষদ অথবা ওই স্কুল কলেজ, ওই কমিটি সবই এখন নিয়ন্ত্রণ করবেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের কি বলে ইয়ার বিচার বা কি বলে উকিলদের নির্বাচন থেকে শুরু করে সাংবাদিকদের নির্বাচন থেকে শুরু করে কোন ব্যবস্থাটা দেখার
আসলে এরকম আপনি কি জোরে জোরে কথা বললে শুনবেন নাকি আস্তে কথা বললে আমি শুনবেন? আপনার কাছেই আসবো। সুভাষ একটা বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সাম্প্রতিককে করে নিজেদের পকেটে রাখা এই আওয়ামী লীগের কাজ এবং তারই উদাহরণ আমরা উপজেলা নির্বাচনে দেখতে পাচ্ছি কিনা। মানে এগুলো শুনলে খুবই অবাক লাগে। আমি তো বারবার বলেছি যে যাদের সঙ্গে জনগণের কোনো ন্যূনতম সম্পর্ক নাই এবং জনগণের সম্পর্ক উন্নয়নের কোনো চেষ্টাও যারা করে না, তাদের প্রয়োজন নাই। তারা এটা একটা এক ধরনের বিপ্লব ভাব থাকবে, এটাই তো তাদের কাজ। কিন্তু তারা বারবার একই অভিযোগ কেন করছে যে আওয়ামী লীগ আসলে অন্য কোনো বিরোধী দলকে মাঠে থাকতেই দিচ্ছে না, সেটাই বা কেন? আওয়ামী লীগের মাঠে থাকতে কখনো দিয়েছে? আওয়ামী লীগ মাঠে ছিল, আওয়ামী লীগ লড়াই করেছে, আওয়ামী লীগ জীবন দিয়েছে। তা সেটা যদি তারা তাদের যারা পরামর্শ এবং যেটা জুনায়েদ সাকিরা যাদের পরামর্শক হয়েছেন, তারা তো পরামর্শক হয়েছেন। ওই যে বললাম জামাত বিএনপি যৌথ পরিবারের গণতন্ত্রের সংজ্ঞা শেখান আওয়ামী লীগরা। যে দলটির জন্ম হয়েছে গণতন্ত্রের লড়াই করবার জন্য। 2008 সালের নির্বাচন, সর্বশেষ তত্ত্বাবধায়ক নির্বাচন, সেই নির্বাচনে কত শতাংশ ভোট পেয়েছিলেন এই অতি বিপ্লবীরা? কবে মানুষের জন্য কাজ করেছেন? আজকে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন দেখে মানুষ বোঝেন না? তাদের সমর্থিত দল 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন একটা করেছিলেন না, ভোটারবিহীন? 1.5 মাসে ক্ষমতা থাকতে পারেন নাই। জনগণের সাথে আওয়ামী লীগ তার জন্মসূত্র ছিল, সব সময় আছে। জনগণের সাথে আওয়ামী লীগ ছিল বিধায় আসলে আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় আছে, অন্য দলগুলোর সাথে কেন জনগণ নেই? মাঠে টিকে থাকার সক্ষমতাও কি আদৌ আপনাদের আছে কিনা, সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন সুভাষ সিংহ রায়। না দেখুন, আমি যদি রাজনৈতিক অভিজ্ঞতা তো আমারও আছে, অন্তত 90 সাল থেকে প্রত্যক্ষভাবে আমি দেখেছি এই আওয়ামী লীগ এখন। না, আমরা তো 2 মাস আগে আসছি। 2 মাস আগে আসছি না, আপনি তারও আগে থেকে এসেছেন। আপনি এই রাজনৈতিক, আমি আমার নিজের অভিজ্ঞতার জায়গা থেকে মানে আমার দাবিটা করতে পারি আর কি, যে আমাদের নিজেদের অভিজ্ঞতা, অন্যান্য ইতিহাসের যে অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতা এটাই বলে যে আওয়ামী লীগ 10% ভোট পেয়েছে। আওয়ামী লীগ এই শাসনামলে যে অবস্থা, বিশেষত 14 সালের পর থেকে যে পরিস্থিতি তৈরি করেছে, সেটার কোনো পূর্ব দৃষ্টান্ত এই 17 বছর আমরা যথেষ্ট উন্নয়নও দেখেছি। সেই উন্নয়ন নিয়ে কি কখনো বিরোধী দল কথা বলেছে? সরাসরি বলেন না, কি পরিস্থিতি হয়েছে? যে উন্নয়নগুলো আওয়ামী লীগ করেছে, সেই উন্নয়ন নিয়ে কি কখনো বিরোধী দল কথা বলেছে? ইনফ্রাস্ট্রাকচারের কিছু উন্নয়নের বিষয় তো এখানে আছে, কিন্তু এর সাথে সাথে যদি আপনি মানে প্যারালাল চিত্রটা দেখেন, আপনি অনেকগুলো স্থাপনা করেছেন, 15 বছর টানা ক্ষমতায় আছেন, আপনার বাজেট বেড়েছে, ডেভেলপমেন্ট প্রজেক্ট বেড়েছে। বাজেট কি আকাশ থেকে এসেছে? এবং সেই জায়গাটা না, বাজেট তো আকাশ থেকে আসে না। মানে যেন ওনারাই বাজেট নামক জিনিসটা আবিষ্কার করলেন, ওনারা সরকার বাজেট জিনিসটা এসেছে, আর কেউ বাজেট ছিল না। এই ধরনের আলোচনা করে তো লাভ নেই। আমরা যে আলোচনাটা করতে চাই, আপনি যে একেবারে মূর্খ না আমরা। আমাদের এই ধরনের কি বলে ইনফ্রাস্ট্রাকচারের প্যারালালি আপনি যদি দেখেন দেশের ঋণ খেলাপির অবস্থাটা কি, আপনি দেশের অর্থ পাচারকারের অবস্থাটা কি, এবং আপনি আসলে ইকোনমিটাকে এই 15 বছরের এই উন্নয়নের ফুল জায়গায় দাঁড় করালেন নাকি একটা ভঙ্গুর জায়গায় দাঁড় করালেন? আজকে অর্থনীতি ভঙ্গুর জায়গায় আছে, রিজার্ভের যে অবস্থা, আপনি এখানে যে পাচারের যে অবস্থা, এখানে ঋণ খেলাপির যে অবস্থা, মানুষের যে ক্রয় ক্ষমতার অবস্থা, এবং যে আয়ের যে বিরাট বৈষম্য, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আজকে সারা রিজার্ভ কি ভালো ছিল? কোথায়? আজকে যে রিজার্ভ একটা আন্ডার থ্রেট। কি থ্রেট? এখানে একটা বড় ধরনের, আমি তো অর্থনীতি বুঝি, আপনি বুঝান তো আমাকে। আপনার বোঝানোর জন্য এই আলোচনা বহুবার হয়েছে। কি আলোচনা? আপনি এখন এটা 14 না 16 এ পরিষ্কার করে বলতে পারছেন আমরা একটা কি সমস্যা আছে? আমাদের আয়ের চাইতে সমস্যাটা নিজেরাই সমাধান করছেন না কেন? আপনারা নির্বাচনে এসে জয়ী হওয়ার মধ্য দিয়ে এই সমস্যাগুলো সমাধান করছেন না কেন? নির্বাচনে জয় লাভ করা হবে কিভাবে? ভোট কেন্দ্র সমস্ত দখল করে নিয়ে ভোট অন্যান্য নিজেরা দিয়ে দেন। ভোট হলে তো বাংলাদেশের নির্বাচনে আসা যেত। আরে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, যার কথা বলেন, অন্তত মানুষ তো যে ভোট দিতে পারে, ওনারা তো মানুষের ভোটটা ওনারা নিজেরা দিবে। ৭৭ সালে ওনারা তো নির্বাচনটা করবেন, ভোট হতে পারেছিল। ওনারা তো এই যে ৭৭ ফিরে যাবেন, ৭৮ ফিরে যাবেন, এবং এইটাই হচ্ছে ওনারা যে ৭৭-৭৮ এর অনুসারী, সেটা খুব পরিষ্কার হয়ে গেছে। এই চটজলদি মন্তব্য করেন না, চটজলদি না, চটজলদি মন্তব্য করবেন না। আমি কিন্তু একেবারে মূর্খ না। শাসকদের মানে কি বলে যে অনুসরণই ওনারা যে করেন, সেটা শিখেই 18 সাল কায়েম করেছেন। 14 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 18 সালে রাতের বেলা ব্যালটে সিল মেরে এই যে রাজনীতি, এই রাজনীতি প্রতিষ্ঠা করেছেন। আপনি কি প্রমাণ করতে পারছেন? বাংলাদেশের মানুষের কাছে এটা প্রমাণিত। মানুষ কি আপনি জানেন নাকি? জনগণের কাছে প্রমাণিত। আপনি মানুষ জানেন। আর সবাইকে সুবিধা দিয়ে
এই যে প্রতিষ্ঠান আপনি সুবিধা পেয়েছিলেন? দখল করেছেন, আপনি পেয়েছিলেন? না না, আমি তো প্রতিষ্ঠানে তাহলে নাই। সুবিধা পেলেন? প্রতিষ্ঠানে যারা আছে, আর তারা কোন এই যে প্রতিষ্ঠানে? উদাহরণ টিপ অফ কি দি উদাহরণ? আইসবার্গ, কি type of সাবেক iceberg? আইজিপি, কত হাজার কোটি টাকার মালিক, এগুলো কিন্তু পরিষ্কার বিচারাধীন জায়গায় বিষয় নিয়ে পরিষ্কার কথা হয়ে বলেন না। গেছে। বিচারাধীন কথা বলেন না। বিষয়ে কথা, বাংলাদেশে জাজ্জল্যমান ভাবে দেখা যাচ্ছে তার কি দেখেন? মালিকানা, আপনার দেখার চোখ আছে নাকি এই আপনাদের? বড় বড় জিনিসগুলো আছে। কি আশ্চর্য সুতরাং কথা বলেন? এগুলো আমাদের বিচারাধীন বিষয়টি বসে লাভ নেই। কি লাভ নেই? জনগণের টাকা চুরি করে নানান সম্পদ তৈরি করা হয়েছে এবং সেগুলো সেইটা কি নিজেদের সরকারি, স্বার্থে তৈরি করা হয়েছে? অফকোর্স নিজেদের সুভাষ সিংহ রায় কেন জনগণের টাকা চুরি করে এই নিজেদের যে স্বার্থে রাষ্ট্র সম্পদ তৈরি করা ক্ষমতায় হচ্ছে? থাকা লোকেরা এই ধরনের কাজগুলো করেছে। কেন সুভাষ সিংহ রায়? আর এই পৃথিবীতে যে সমস্ত যারা অর্থনীতি নিয়ে কাজ করেন তাদের তথ্যগুলো বের করেন না। বাংলাদেশের কাদের কাদের নাম এসেছিল ওখানে? কিন্তু জনগণের টাকা চুরি করে আসলে আওয়ামী লীগ নিজেদের উন্নয়ন করছে। আরে বাবা, $60 বিলিয়ন অর্থনীতি, একটা $470 বিলিয়ন আকাশ থেকে এসেছে। এত পছন্দ কেন বিএনপি জামাতরে? তারা তো ওই কারণেই কথাগুলো বলেন। আমরা দেখেছি না বাংলাদেশের সরকারকে, শেখ হাসিনাকে উৎখাত করার জন্য কি না বলেছেন, কি না করেছেন। বাংলাদেশের মানুষ সাড়া দিয়েছে। অদ্ভুত কথা বলেন, 10% ভোট দিতে দেয়নি, 5% দেয়নি, মানে কি অদ্ভুত কথাবার্তা। আচ্ছা, তারা যা বলছে বাংলাদেশের মানুষ, সবকিছুই কি মিথ্যা? আপনার গণমাধ্যম কি একেবারে মিথ্যা? আপনার দেশ টিভি মিথ্যা? বাংলাদেশের গণমাধ্যম দেখিয়ে মিথ্যা? দিয়েছে গণমাধ্যম মিথ্যা হয় নাই। বিরান ভূমি যে ছিল 7 জানুয়ারি, গণমাধ্যম দেখিয়েছে। কোথায় ছিল? ওনাদের বলেন না কথা বলেছিল। আর কি আসছে কথা? ওনাদের যে একটা নির্বাচন প্রমাণ কমিশন দিয়ে কথা মেশিন বলবেন। আছে, সেই মেশিন যে 1 লাখ থেকে 28 তারপরে 41 বানিয়ে দিল, গল্প দিয়েন সেটা না, বরং গল্প দিয়েন না, মুখস্থ বিদ্যা না। কিন্তু বিরান ভূমি মুখস্থ বিদ্যা দেবেন না। কারণ মুখস্থ আরে বিদ্যা বিরান ভূমি দেওয়ার আপনার দরকার নেই। চোখে। বাংলাদেশের মানুষ দেখেছে গণমাধ্যমে কোন যে দেখেছে? প্রতিটি ভোট কেন্দ্র প্রমাণ বিরান নিয়ে কথা ভূমি হয়ে বলবেন, আছে। প্রমাণ নিয়ে কথা বাংলাদেশের বলবেন। মানুষ, প্রমাণ তো আমি আবারও দিচ্ছি যে ওই দিন সারাদিন যারা টেলিভিশন দেখেছেন যে টেলিভিশন গুলো মানে চাচ্ছে দেখাতে লাইন, কোথায় লাইন দেখানো যাচ্ছে না। কি আশ্চর্য মন গড়া কথাবার্তা। ভোটার উপস্থিতি কি যথেষ্ট ছিল এই কিনা? মন গড়া কথাবার্তার কারণে তারা জনগণ থেকে একেবারে বিচ্ছিন্ন। এত সহজ বাংলাদেশের রাজনীতি করা। আপনি মানুষের জন্য লড়াই করবেন না, মানুষের জন্য আসবেন না। মানুষের জন্য আপনি লড়াই করছেন না। যখন কৃষক, আওয়ামী লীগ যখন মানুষের জন্য যখন 600 মানুষ গুমের শিকারের অভিযোগ আছে, কোথায়, কোথায়? হাজার হাজার মানুষ ক্রস ফায়ারে হত্যা, লক্ষ লক্ষ মানুষের নামে লক্ষ লক্ষ মামলা দিয়ে রেখেছেন। মানে 21 আগস্টে গ্রেনেড হামলা, একের পর এক অত্যাচার করছেন। 21 আগস্ট ওনারা জনগণের জন্য আন্দোলন কে অত্যাচার করছে? আপনি তো মাঝখান থেকে কথা বললে তো আমি কথা বলতে দিব না আপনারে। দিচ্ছেন তার অদ্ভুত কথায়। অদ্ভুত কত কথা বলে রে, ওই সেই বিজ্ঞাপনের মতন কত কথা বলে রে। বাংলাদেশে অতি বিপ্লবীরা কবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছে? আচ্ছা, যারা আসলে মানুষের কবে জন্য কাজ করেছে? করতে পারবে শেষ পর্যন্ত কবে সেই রাজনৈতিক করেছে? দলগুলো কবে টিকে করেছে থাকবে। বলেন না, ইতিহাস বলেন। একেবারে মূর্খ মানুষ না আমরা, আর জনগণও কিন্তু মূর্খ না। বাংলাদেশে অতএব বাংলাদেশের মানুষকে ভুল গণমানুষের বুঝিয়ে না। রাজনীতি এবং বাংলাদেশের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের, স্বাধীনতা সংগ্রামের যেমন ভিত্তি তৈরি করেছে গত 53 বছর ধরে, বাংলাদেশের গণমানুষের রাজনীতি যারা ছিটেফোঁটা যতটাই শক্তি নিয়ে করছেন, এখনো যতটুকু ধারা আমরা স্রোতকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছি। আমরা গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করছি, বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য সেই লড়াই জনগণ আসলে কতখানি সাথে আছে? আজকে ওনারা দেশকে অন্য দেশের হাতে বন্ধক দিয়ে প্রায় নিজেদের গদি বন্ধক কে দিয়েছিল? এই যে নিজের গদি রক্ষার জন্য তারা যে বিভিন্ন ভাবে মানে বিদেশি প্রভুদের উপর নির্ভরশীল, এটা প্রমাণিত হয়ে গেছে। প্রভু নাই, আপনাদের প্রভু আছে। আমাদের কোনো প্রভু নাই, নির্বাচন প্রভু আগে আওয়ামী দেখেছেন লীগেরই না? আছে। এটা খোদ আওয়ামী লীগ সাধারণ আমার সাথে কথা বলতে যাবেন না। আবার বলি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বাইরে আমি কোনো কথা বলি না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের রেফারেন্স ছাড়া আওয়ামী লীগ প্রসঙ্গে আমি একটি কথাও বলি না। আওয়ামী লীগের রেফারেন্স হচ্ছে কিন্তু যে উনি দেশকে বন্ধক দেওয়ার মতো যে কোনো ঘটনা আমরা দেখিনি। দেশকে বন্ধক দেওয়ার মতো কোনো ঘটনা উনি তো আমরা বলেছেন দেখিনি। তলে তলে আমাদের আপোষ হয়ে গেছে, আমেরিকার দিল্লিকে দরকার, দিল্লির আমেরিকাকে দরকার, দিল্লি আছে তো আমরা আছি, অন কোট আনকোট আপনি বক্তৃতা শুনবেন এবং বাংলাদেশে এগুলো বলা হয়েছে। সুতরাং এই যে আপোষ হয়েছে, এই আপোষ হওয়ার অর্থটা কি? এই আপোষ, আপোষ যাদের চরিত্রই হচ্ছে আপোষ করা, যাদের চরিত্রই হচ্ছে গণবিরোধী শক্তি, দেশ বিরোধী শক্তি, বলতে দেন। এই গণতন্ত্রের চরিত্র কারণে আপনারা দাঁড়াতে পারেননি। যাদের চরিত্রই হচ্ছে জনগণের বিরুদ্ধে দাঁড়ানো এবং যারা জনশত্রু, গণশত্রু, তাদের পক্ষে দাঁড়ানো, দেশ বিরোধী শক্তি, তাদের পক্ষে কলাতি করা। আপনি বাংলাদেশের মানুষ দেখছেন এখন নিশ্চয়ই বাংলাদেশ কোথায় গিয়েছে আর কোথায় ছিল, বাংলাদেশ কোথায় ছিল আর কোথায় গিয়েছে। গণতন্ত্র আরে আপনার সংহতি কি আর রাজনীতির কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি। উনি আমি গণতন্ত্র দাবি করি, আমি বিএনপি ডাকি। আরে গণতন্ত্র মানে কি? আমরা গণতন্ত্রের দাবি করলে বিএনপি জামাতের কথা বলা। গণতন্ত্র সহজ জিনিস। গণতন্ত্র ভোটের কথা বলা মানে